সংলাপে ঐক্যমত কতগুলো বিষয় হয়েছে, কতগুলো বিষয় হয়নি। বিএনপির অবস্থান সবসময় হচ্ছে খুবই, আমরা দেখেছি যে তারা আসলে ঐক্যমতে যাওয়ার পক্ষেই এবং বিভিন্ন দলগুলোর সাথে, এবং যে যে বিষয়গুলোতে হচ্ছে ঐক্যমতে আসতে পারছে না সেটা নিয়ে পুনরায় আলোচনার পক্ষে বা একটা সমাধানের দিকে যাওয়া যাবে। আপনারা কি মনে করেন যে এই যে আন্দোলনের এটার যৌক্তিকতা আছে? আমরা মনে করি যে আপনি লক্ষ্য করবেন যে ঐক্যমত কমিশনে যে আলোচনাটা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম। আপনার নিশ্চয়ই অবগতি আছে বা আমাদের এখানে যারা আলোচক আছে, দর্শক আছে, এর আগে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের জন্য আপনার মনে আছে নিশ্চয় কমনওয়েলথের মহাসচিব স্যার লিনিয়ান এসেছিলেন বাংলাদেশে, সংকট কিন্তু সমাধান হয়নি। 2014 সালে যখন একটা সংকট দেখা দিয়েছিল তখন কিন্তু জাতিসংঘের আন্ডার সেক্রেটারি তাবেলা মনে হয় ওনার নাম, উনি এসেছিলেন, সংকট সমাধান হয়নি। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ আপনি দেখবেন যে আমাদের নিজস্ব উদ্যোগে যে আলোচনাটা হচ্ছে ঐক্যমত কমিশনের, সেখানে প্রায় 95% ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। এখন আপনি যে কথাটি বলছেন, আপনি কি যদি 100% ঐক্যমত হয়ে যায় তাহলে আলোচনার কি খুব একটা প্রয়োজন ছিল? তাহলে ডক্টর ইউনূসের ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা অধ্যাদেশের মাধ্যমে বলতে পারতো যে এই আমার আলোচ্য সূচি, সুতরাং এটা আমরা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আপনারা এটা মেনে নেন। তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না। এখানে অ্যাডভোকেট আতিক ভাই বলেছে যে জনগণের আকাঙ্ক্ষা, 95% তো ইতিমধ্যে ঐক্যমত কমিশন পূরণ করতে যাচ্ছে। সরি, আপনি লক্ষ্য করবেন, দেখেন আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সেই ব্যবস্থাটাকে ফিরিয়ে আনার জন্য সবার আকাঙ্ক্ষা যে একটা নির্দলীয় সরকার, আপনি সেটার নাম যাই দেন, তত্ত্বাবধায়ক সরকার দেন, অন্তর্বর্তী সরকার দেন, অথবা নির্বাচন যাই দেন, ইতিমধ্যে কিন্তু সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে গেছে। এটা কি আপনি একটি বিরাট অগ্রগতি বলবেন না? আপনি দেখবেন আমাদের রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে ব্যাপক ক্ষমতার অধিকারী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং নির্বাহী বিভাগের মধ্যে তারা ক্ষমতার ভারসাম্যের ব্যাপারে সবাই ঐক্যমত হয়েছে। আপনি দেখবেন আমাদের আর্টিকেল 70 যেটাকে বলা হচ্ছে সংসদ অকার্যকর হয়ে যাচ্ছে, ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে 4টি প্রস্তাব দেওয়া হয়েছিল, ইতিমধ্যে 2টাতে সবাই ঐক্যমত হয়েছে। আপনি দেখবেন একটা আপার হাউস তৈরির ব্যাপারে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, ঐক্যমত হয়ে গেছে। আপনি দেখবেন আমাদের পুলিশ সংস্কারের বিষয়ে ইতিমধ্যে সম্পূর্ণ ঐক্যমত, এখানে নিয়ে কারো কোনো আপত্তি নেই। আমাদের আপনি দেখবেন এই যে আমাদের এই আপনার এই যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। আমাদের কিভাবে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে বলা হচ্ছে প্রাইম মিনিস্টারের ডিজাইন অনুসারে হয়। সেখানে কিন্তু স্পেসিফিক ভাবে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে স্পিকারের নেতৃত্বে একটি কমিটি হবে, সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেত্রী থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন এবং তৃতীয় রাজনৈতিক দলের। তো এই যে সাফল্যগুলো, এই সাফল্যগুলিকে আপনি ম্লান করে দেওয়ার জন্য, নস্যাৎ করে দেওয়ার জন্য আপনি শুধু একটি বিষয় নিয়ে এখন আপনি রাজপথে নেমেছেন, সেটা হলো পিআর। অথচ দেখেন ঐক্যমত কমিশনের যে কার্যপত্র অর্থাৎ এজেন্ডার মধ্যে আপনি কোথাও পিআর এর কোনো আলোচনা ছিল না। তো সুতরাং আমরা মনে করি সামগ্রিক আলোচনাটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য, সামগ্রিক আলোচনার সুফলটা যাতে আমরা ঘরে না তুলতে পারি, যার জন্য খুব পরিকল্পিতভাবে একটা পিআর এর পদ্ধতি বাংলাদেশে এখন কোন বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামী এটাকে এখন নিয়ে আন্দোলন রাজপথে নেমেছে। এখন আপনি যদি আপনার যে কোনো আলোচনার কি সংখ্যাগরিষ্ঠের মতামত তো আপনার গণতন্ত্র, ডেমোক্রেসি, তা আপনার যদি আমি 95% প্রস্তাবে আমি একমত হয়ে যেতে পারি, তাহলে 5%-এর জন্য আমার এই সম্পূর্ণ প্রক্রিয়া কি নস্যাৎ হবে? কোনোভাবে হতে পারে। আরেকটি ব্যাপার আপনি দেখবেন যে আরেকটা বড় সংকট যেখানে আছে, আমি বুঝি না জামাত ইসলামের মতো বিজ্ঞ আইনজীবীরা এখানে আছে, বিজ্ঞ কনস্টিটিউশন যারা বোঝে তারা আছেন। ডক্টর ইউনূস সরকার একটা সাংবিধানিক সরকার, সাংবিধানিক সরকারের মধ্যে বাংলাদেশের সব সেক্টর আপনি চলছে। আপনি দেখেন নির্বাহী বিভাগ চলছে, বিচার বিভাগ চলছে, আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি আছে তারা চলছে। এর বাইরে গিয়ে সাংবিধানিক প্রক্রিয়া আপনার যে সরকারটা চলে, আপনি যেটা নির্বাহী আদেশের দরকার সেটা আপনি করবেন, যেটা আর যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচার আছে আমার দেশে, যেমন আপনি আমার আপার হাউস তৈরি করতে, এটা কিন্তু আমার বেসিক স্ট্রাকচার চেঞ্জ হবে, এটা মাস্ট আমার সংসদে কিন্তু অ্যামেন্ডমেন্ট আমার লাগবে। আপনি দেখেন আমার কেয়ারটেকার গভর্নমেন্ট, আমার কিন্তু একটা স্ট্রাকচার চেঞ্জ হতে হবে, এখানে আমার অ্যামেন্ডমেন্ট লাগবে। সুতরাং এই বিষয়গুলি সংসদে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তি ছাড়া আপনি কোন আদেশে, ওনারা একটা কথা বলছে যে সাংবিধানিক আদেশ,
তা সাংবিধানিক আদেশ তো আপনি একটা স্টিল একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বাংলাদেশে চলছে, তো এইটা যদি আপনি সাংবিধানিক আদেশ যদি দিতে যান, তাহলে ডক্টর ইউনূসের এই নিয়োগ বৈধ অবৈধ, এই উপদেষ্টা মন্ডলী অবৈধ, বাংলাদেশে এতদিন পর্যন্ত যে কাজগুলি হচ্ছে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, সকল কিছু অবৈধ হবে। এর দায়িত্ব কি বাংলাদেশ জামাত ইসলামী নেবে? এই প্রশ্নগুলিকে আপনার মানুষের কাছে এখন সামনে এসে দাঁড়িয়েছে। সুতরাং আপনাকে এই সাংবিধানিক কাঠামোর মাধ্যমে যতটুকু আমাদের অ্যাডজাস্ট করা যায়, আর সংবিধান আমরা শুরু করেছি, একটা দেশটা ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে যদি আমরা 95% আমরা অগ্রগতি করতে পারি, রাতারাতি তো আপনার সবকিছু সম্ভব না। আজকে আমরা অগ্রসর হয়েছি, আগামী দিনে আবার নতুন গভর্নমেন্ট আসবে, তারা করবে, তারপর আর আপনার এই পরিবর্তন তো একটা ডিমান্ড, মানে চাহিদার তো অনেকটা মানুষের প্রত্যাশার উপর ডিপেন্ড করে। যেমন আপনি দেখেন 1900 বা স্বাধীনতা যুদ্ধের পর আমরা যে বাংলাদেশ শুরু করেছিলাম, তখন আপনার ছিল কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আমরা তখন তারা মনে করেছিলেন এটা চলবে না, রাষ্ট্রপতিতে চলে আসছে। আবার দীর্ঘদিন রাষ্ট্রপতি শাসন চলছে, 90 গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতিগুলো প্রয়োজনীয়তা অনুভব করেছে যে বাংলাদেশের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দরকার, পরিবর্তন করে এখানে নিয়ে এসেছে। আজকে আমরা যা চিন্তা করি, এই যে জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন বা এনসিপি বলেন, চিন্তা করেন আগামী 5 বছর পর যে আমাদের চিন্তার ক্ষেত্রে পরিবর্তন হবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারে? আবার নতুন কোন ডিমান্ড এসে আমাদের সামনে দাঁড়াতে পারে এবং বাস্তবতার নিরিখে সেইটার ব্যাপারে আমাদের আবার সিদ্ধান্ত নিতে হতে পারে। সুতরাং যে কোনো সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। আর ওনারা বলছে যে বিচার দৃশ্যমান দেখতে চান। ইতিমধ্যে শেখ হাসিনার বিচার আমরা যাতে প্রত্যাশা করি যে নভেম্বরের মাধ্যমে একটা বিচার আমরা পেতে পারি, তো বিচারের ক্ষেত্রে তো কিছু কম্পোনেন্ট আপনাকে মেনটেন করতে হবে। আপনার সেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা, আপনার সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা, যুক্তিতর্ক উপস্থাপন করে একটা লোককে আপনি দোষী সাব্যস্ত করেন। তাহলে আপনি কি তাহলে একটা বিচার ট্রাইব্যুনাল করে অর্ডিন্যান্সের মাধ্যমে বলে দেন অমুকে আমি ফাঁসি দিলাম, অমুকে দিলাম, দুদিন পর তো এই প্রশ্নটা উঠবে। যেমন আমরা কি বলেছি, আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি এই বিতর্ক দরকার নেই। আপনি কোনটা সাংবিধানিক ভাবে হবে অথবা অ্যামেন্ডমেন্টের ভাবে হবে অথবা বিশেষ রাষ্ট্রপতির অধ্যাদেশ, নো। আপনি যেভাবে ইউনূস সরকার গঠিত হয়েছিল, আমাদের সাংবিধানিক যখন বেকরম তৈরি হয়েছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, বিশেষ একটা পরিস্থিতিতে আপনি হাইকোর্টের একটা উপদেশমূলক নির্দেশনা নিয়েছেন। আমরা তো বিএনপি বলেছি ঠিক আছে আপনি হাইকোর্টের কাছে যান, সুপ্রিম কোর্টের কাছে যান, সুপ্রিম কোর্ট যদি যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা বিএনপি মানতে আছে। কারণ আমরা চাই না আজকে আপনি একটা সিদ্ধান্ত নেবেন, কালকে এই আদালতে যখন চ্যালেঞ্জ হবে তখন আমাদের সকল প্রচেষ্টা ভণ্ডুল হয়ে যাবে, এটা তো আমরা চাই না। আপনার স্পষ্ট মনে আছে যে 8ম সংশোধনী হাইকোর্টের বেঞ্চগুলি ঢাকার বাইরে নেওয়ার জন্য, তখন কিন্তু সংসদ তো সার্বভৌম, সংসদ সিদ্ধান্ত নিয়েছিল যে ঢাকার ডিভিশনগুলোতে হাইকোর্ট যাবে, কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না, আমাদের বেসিক যে কনস্টিটিউশন সেইটাকে ভায়োলেশন হয়েছে, সুতরাং ঢাকার বাইরে হাইকোর্ট যাবে না, বাতিল করে দিয়েছে। তো সুতরাং আমরা সেই ধরনের একটা পরিস্থিতিকে আগামী যেতে চাই না সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে চাই, রাজনৈতিক দলগুলি এইটাকে বুঝতে হবে।